একটা, এগুলো বোঝার বয়স হয়েছিল তার। আমি মনে করিয়ে দিতে চাই সোহেল রানার কথা। 38 বছর বয়স, বাংলাদেশে গড় আয়ু এখন 72-এর মতো। 38 বছর বয়সে একজন তরুণ, তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন 18 জুলাই সকালে আন্দোলনে যোগ দেওয়ার জন্য। তিনি কি রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন? তিনি কি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন? সেই সোহেল রানা বাড়ি ফিরে আসেন নাই। সেই সোহেল রানার পরিবার অপেক্ষা করেছেন, মা রাশেদা বেগম অপেক্ষা করেছেন। 34 দিন পর রাশেদা বেগম ফেসবুকে তার সন্তানের ছবি দেখেছেন, একটা মৃতদেহের ছবি হিসেবে। কিন্তু তারপরে তিনি জানেন না সেই মৃতদেহ কোথায় গেছে, কিভাবে গেছে। 5ই জানুয়ারি তিনি আবিষ্কার করেছেন শেষ পর্যন্ত এই ঢাকায় রায়ের বাজারে বদ্ধভূমির পাশে আঞ্জুমানে মফিদুল ইসলাম যে 114টি বেওয়ারিশ লাশ দাফন করেছিল, তার মধ্যে একটা সোহেল রানা। তার মা শেষ পর্যন্ত তার সন্তানের শেষ দেহাবশেষ দেখতে পেয়েছেন। এই যে মানুষগুলো, 1400 মানুষ এখানে উপস্থিত আছেন, শিক্ষার্থীরা যারা প্রাণ বাজি রেখে লড়াই করেছেন। এখন অন্তত পক্ষে 10-12 হাজার মানুষ আহত হয়েছেন। কেউ কেউ আর স্বাভাবিক জীবনে ফিরবেন। সেই যে মানুষগুলো, শুধু তাই নয়, শুধুমাত্র জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের নায়কেরা নয়, সাধারণ মানুষেরা নয়, রিক্সা চালক নয়, 14 বছর ধরে বাংলাদেশের মানুষ যে লড়াই করেছে, গুম খুনের শিকার হয়েছে। আপনাদের কি মনে আছে যে একজন পিতা বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছেন তার ফোনে? অন্যদিকে তার মেয়ে, শিশু কন্যা জিজ্ঞাসা করছে পিতাকে, আব্বু কান্না করো কেন? আসুন বুকে হাত রেখে একবার প্রশ্ন করি, মনে আছে আমাদের? সেই মানুষগুলো কি আমাদের কোনো দায়িত্ব দেয়নি? সেই মানুষগুলো তো প্রধানমন্ত্রী হতে চায় নাই, রাষ্ট্রপতি হতে চায় নাই, রাজনৈতিক দলের নেতা হতে চায় নাই, সরকারি চাকরি চায় নাই। কি চেয়েছিল? যে তরুণরা আপনারা একটু উপস্থিত আছেন, একটা স্বপ্ন নিয়ে আপনারা পথে নেমেছিলেন। বাংলাদেশের মানুষ আপনাদের উপর আস্থা রেখেছিল, লক্ষ লক্ষ মানুষ পথে নেমে এসেছিল। দলের বিভক্তি, ধর্মের বিভক্তি কিছুই তো কাউকে বাধা দেয়নি। কে কোন দল করেন সেই ব্যানার নিয়ে কেউ নামেননি। আজকে আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য, আপনারা আপনাদের চোখের সামনে বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য, শিক্ষা সঙ্গে জড়িত, আপনারা দেখেছেন আপনাদের সন্তান তুল্যরা এই বাংলাদেশকে এক ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করার জন্য কি প্রাণ বাজি রেখে কিভাবে তারা লড়াই করেছেন। সেই ঋণেরই স্বীকৃতি হচ্ছে জুলাই জাতীয় সনদ। সেই ঋণের স্বীকৃতি রাজনৈতিক দলগুলো, তার আগে কমিশনগুলোর সঙ্গে সিভিল সোসাইটি, বিভিন্ন রকম সংগঠন, গোষ্ঠী, ব্যক্তি সকলের সাথে আলোচনা করে এই জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। আপনাদের সামনে যে কাগজের বই জুলাই জাতীয় সনদ হিসেবে মুদ্রিত অবস্থায় পৌঁছে দেওয়া হয়েছে, সেগুলো কালো কালিতে ছাপা, কিন্তু এর প্রত্যেকটা অক্ষর রক্ত দিয়ে লেখা হয়েছে। দেশে রক্ত দিয়ে লেখা হয়েছে এই জুলাই জাতীয় সনদ। আপনারা যখন খুলেন, আমি যখন জুলাই জাতীয় সনদের বইটা খুলি, আমি সন্তানহারা মায়ের আর্তনাদ শুনতে পাই যে বোন এখনো অপেক্ষায় আছেন, তার ভাই গুম হয়ে যাওয়া ভাই ফিরবেন কিনা। আমি তার হাহাকার শুনতে পাই। সেই ঋণের স্বীকৃতির জন্য কি আছে জুলাই জাতীয় সনদে, তার প্রক্রিয়া সম্পর্কে আপনারা শুনেছেন। জুলাই জাতীয় সনদে আছে যে বাংলাদেশে যে এক ব্যক্তির শাসন তৈরি হয়েছিল, সেই এক ব্যক্তির শাসন যেন আর ফিরে না আসে।
উদাহরণ দেই দুটো, কিভাবে এক ব্যক্তির শাসন তৈরি হয়েছিল। আপনারা সকলেই জানেন, তিনটে কথিত নির্বাচনের নামে বাংলাদেশে যে তামাশা হয়েছে, সেই তামাশা হয়েছে এক ব্যক্তির ইচ্ছা। বিশ্বাস করুন, এক ব্যক্তির ইচ্ছা। কারণ এই তামাশা করা সম্ভব হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে বাতিল হয়েছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যখন জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি করা হয়, সেই কমিটিতে যদিও সংসদে তখন প্রধান বিরোধী দল বিএনপি ছিল, সেই কমিটিতে তারা অংশগ্রহণ করেন না। আওয়ামী লীগের সকলে মিলেই এই কমিটি তৈরি করা হয়। বেগম সাজেদা চৌধুরী এবং তার কো চেয়ারপারসন ছিলেন সঞ্জিত সেনগুপ্ত। তারা 25টা বৈঠক করেছিলেন। 104 জন লোক, যার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য উপস্থিত ছিল, অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সাবেক একজন প্রধান বিচারপতি ছিলেন, 2 জন বিচারপতি ছিলেন, সম্পাদকরা ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন, এমনকি তৎকালীন ক্ষমতাসীন দলের প্রধান শেখ হাসিনাকেও ওই কমিটির সামনে ডাকা হয়েছিল। 104 জন লোক, 10 মাসের বেশি আলাপ আলোচনা, 25টি বৈঠক। সিদ্ধান্তটা কি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে, তবে তাতে কিছু সংশোধন করা হবে। 90 দিনের বেশি যেন না থাকতে পারে। কেন 90 দিন? কারণ 2007 এবং 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর থেকেছে। বলা হলে আরেকটা সংশোধন করতে হবে। কি? সেটা হচ্ছে যেন বিদেশিদের সাথে চুক্তি করতে না পারে। সেই কমিটি 25টি বৈঠক করেছে এবং 10 মাস ধরে। তারপরে একটা মাত্র মিটিং, একটা মাত্র বৈঠক হয়েছে। 3 জন মিলে গিয়ে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে। ফিরে এসে সম্পূর্ণ উল্টো দিয়ে, কমিটির সুপারিশ বদলে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। আপনারা আমার কথা বিশ্বাস না করতে পারেন, সেই সময় ওই কমিটির বৈঠকে তোফায়েল আহমেদ সাহেবের বক্তব্যটা আমি একটু পড়ে শোনায় বুঝতে পারবেন, এবং আমি কোট করছি দলিল থেকে, সংসদে যে দলিল আছে সেই দলিল থেকে। আমরা যা বলার বলেছি, ব্যত্যয় ঘটেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। পরদিন আপনি এবং সাজেদা আপার নেত্রীর সঙ্গে 4 ঘন্টা বৈঠক করে বিষয়গুলো ঠিক করেছেন। আজকের বৈঠক কেন ডাকলেন? 3 জন বসে আলোচনা করে আরো কালেক্ট করেছে। এখন আমাদের অহেতুক ডেকে কথা রেকর্ড করানোর কোনো প্রয়োজন আছে কি? এটা তোফায়েল আহমেদ বলেছেন। আপার সাথে গিয়ে যারা দেখা করেছেন, সাজেদা আপা নেত্রীর সঙ্গে 4 ঘন্টা বৈঠক করেছেন। 4 ঘন্টায় এক ব্যক্তির ইচ্ছায় বাংলাদেশের মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার যা অর্জন করার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, 1970 সালের নির্বাচনের মধ্যে দিয়ে পাকিস্তানি শাসকরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে দেয়নি বলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল। 90 সালে 8 বছর ধরে সংগ্রাম করে এই বিশ্ববিদ্যালয়ে সব বাংলাদেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিল। একজন ব্যক্তি সেটা সিদ্ধান্ত নিয়েছিলেন সেদিন। আমরা কি সেই ব্যবস্থায় ফিরে যেতে চাই? এখনো বাংলাদেশের সংবিধানে সেই একই ব্যবস্থা আছে। আরেকটা উদাহরণ দিই। বাংলাদেশের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রপতির আদেশে, তাই তো? সংবিধান তাই বলে, কিন্তু আসলে তা নয়। কেননা বাংলাদেশের সংবিধানে লেখা আছে, 48 অনুচ্ছেদের 3 উপ অনুচ্ছেদে লেখা আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া মাত্র 2টো কাজ করতে পারবেন। একটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ, দ্বিতীয়টি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। তার মানেটা কি? তার মানে হচ্ছে নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হলে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। শুধু এত হয় নাই, শুধু এই জায়গায় থেমে থাকে নাই। যখন 2014 সালের নির্বাচনের আগে 2012 সালে
নির্বাচন কমিশন গঠন করা হয়, তখন রাষ্ট্রপতি আরেকটি নাটক করলেন। আমি একটু একটু সম্ভবত এই সমাবেশের শব্দ হিসেবে অশোভন শোনাবে, আমি বলবো নাটক করলেন। সার্চ কমিটি বলে একটা জিনিস তৈরি করলেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আপনার ভাই, আমার বোন, আমার মা, আমার পিতা যদি হত্যাকাণ্ডের শিকার হয়, তার জন্য দণ্ডিত ব্যক্তি যেন আমার অজ্ঞাতে ছাড়া না পায়, সেই জন্য তাদের সম্মতি লাগবে। এটা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সকল রাজনৈতিক দল একমত হয়েছে। জুলাই জাতীয় সনদ হচ্ছে এইরকম বিষয়। জুলাই জাতীয় সনদ হচ্ছে যে আপনার আমার নাগরিক হিসেবে যে অধিকার, ন্যূনতম ভোটাধিকার, সেটা প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের সংবিধান বলে যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। হ্যাঁ, পৃথিবীর অনেক দেশে আছে সেটা। কিভাবে করা যাবে? 1972 সালের সংবিধান তৈরির সময় সেটা দেশে জরুরি অবস্থা ঘোষণা করার কোনো বিধানই ছিল না। পরে সংশোধনীর মাধ্যমে 1973 সালে তা সংযুক্ত করা হয়। তখন বলা হয়েছিল রাষ্ট্রপতির কাছে যদি প্রতীয়মান হয় তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। জরুরি অবস্থা ঘোষণা করলে কি হয়? আমাদের মৌলিক অধিকারগুলো সাসপেন্ডেড হয়, আদালতে যাওয়ার কোনো পথ থাকে না, আদালতের ক্ষমতা সীমিত করে দেওয়া হয় এতটুকু যে রিট পর্যন্ত আপনি করতে পারবেন। পরবর্তী সময় এটা পরিবর্তন করে কি করা হলো? ওই যে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর লাগবে। তাহলে কি দাঁড়ালো? দুজন মানুষ মিলে সিদ্ধতা, এবং সম্ভবত এই দুজন মানুষ একই দলের, তারা মিলে সিদ্ধান্ত নিতে পারবেন যে বাংলাদেশের নাগরিকদের কোন অধিকার থাকবে আর কোন অধিকার থাকবে না। এবং এই ব্যাপারে বিরোধী দল কিছুই জানবে না টেলিভিশনে, টিভি স্ক্রলে দেখা ছাড়া। যারা আপনার আমার জনপ্রতিনিধি, তারা হয়তো ক্ষমতায় যানবে, কিন্তু তারা তো জনপ্রতিনিধি, তারা এইটুকুও জানতে পারবেন না যে দেশে একটা জরুরি অবস্থা জারি হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের বিদ্যমান সংবিধান জরুরি অবস্থায় রাষ্ট্রকে এই ক্ষমতা দেয় যে রাইট টু লাইফ, এইটা ভায়োলেট করার রাইট, সেইটার ব্যবস্থা করে দেয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জায়গায় উপনীত হয়েছে যে যদি ভবিষ্যতে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করতে হয়, তাহলে অভ্যন্তরীণ গোলযোগ বলে যে শব্দটা আছে, যেই অজুহাতে নাগরিকদের অধিকার বিরোধী দলের অধিকার কেড়ে নেওয়া হয়, সেটা রাখা যাবে না। বলা হয়েছে যে জরুরি অবস্থা জারি করতে হলে যে বৈঠকের সিদ্ধান্ত হবে, সেই বৈঠকের হতে হবে ক্যাবিনেটের বৈঠক, মন্ত্রিসভার বৈঠক। শুধু তাই নয়, প্রধান বিরোধী দল এবং তার যিনি নেতা বা নেত্রী থাকবে, তার একজন, তিনি অথবা তার একজন প্রতিনিধি উপস্থিত থাকতে হবে বৈঠকে। কি কারণে? যাতে ওইখানে অন্তত পক্ষে এই ব্যাখ্যাটা সরকারকে দিতে হয় যে কেন আজকে দেশে জরুরি অবস্থা জারি করতে হচ্ছে। আমাদেরই তো প্রতিনিধি তারা। আপনি ভোট দিয়েছেন, ঘটনাচক্রে তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু আপনার প্রতিনিধি নয়, সেটা অবশ্যই আপনার আমার প্রতিনিধি। তার এই জানার অধিকারটা থাকবে না? তার অধিকার নিয়ে নেওয়া হচ্ছে। এবং এই যে রাইট টু লাইফ বলা হয়েছে, যে জরুরি অবস্থা সরকার কোনো অবস্থাতে রাইট টু লাইফ, জীবনের অধিকার ছিনিয়ে নিতে পারবে না, তার জন্য আদালতে যাওয়া যাবে। এদেশে জরুরি অবস্থার আওতায় কি কি ঘটেছে, যারা বয়সে তরুণ তাদের হয়তো মনে নাও থাকতে পারে, কিন্তু আপনার আমার সঙ্গে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের স্মৃতিতে থাকা উচিত। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং কেউ আদালতে যেতে পারলেন না। রাজনৈতিক দলগুলো বলছে যে না, এই ব্যবস্থা অব্যাহত রাখা ঠিক হবে না, আসেন এটা আমরা পরিবর্তন করি। বাংলাদেশে বিচার বিভাগ কতটা পরাধীন সেটা আপনি দুইজন প্রধান বিচারপতি তাদের যাবার সময় বলে গেছেন।
স্বাধীন বিচার বিভাগ আছে, কাগজে পত্রে বাস্তবে কি আছে আপনারাই জানেন।